এদিকে দেশ চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থতার প্রমাণ দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। হঠাৎ যে কোনো সময় পদত্যাগ করবেন ডক্টর ইউনূস, এমনই গুরুত্বপূর্ণ গোপন তথ্য দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। অন্যদিকে আজ ডক্টর ইউনূসের কপাল পুড়তে পারে। সারা ঢাকা দখল নিয়ে ভয়াবহ মিছিল করছে বাংলাদেশ খেলাফতে মজলিস হেফাজতে ইসলাম। স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন অভিমুখে যে পদযাত্রা, সেই পদযাত্রা এই মুহূর্তে পুলিশের বাধা এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, ভয়ঙ্কর রূপে ফিরবে বাংলাদেশ ছাত্রলীগ। শুধু এটুকু মনে করিয়ে দিতে চাই, যারা আজকে ছাত্রলীগ নিষিদ্ধ বলে বলে মুখে ফেনা তুলছে, তারাই এক সময় ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে সেলফি তোলার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতো। যে হোক, যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মের হোক, এটা আমরা করবো। অবশ্যই আমরা চাইবো না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক। ডক্টর ইউনূসের চলে যাওয়ার সময় হয়েছে, কারণ উপর থেকে কিন্তু প্ল্যানিং চলতেছে ডক্টর ইউনূস। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া এমন একটা সংবাদ আপনারা শুনতে চলেছেন, যে সংবাদটি শুনলে অবশ্যই আপনাদের চোখ হয়তো কপালে উঠে যাবে। এই বছরের সব থেকে গরম এবং আকর্ষণীয় একটা সংবাদ। দর্শক, সেটা কি? পদত্যাগ করবে ডক্টর ইউনূস। সেই সংবাদটি এসেছে একটা বিশ্বস্ত সূত্র থেকে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের থেকে, যেটা আমরা শিরোনামে আপনারা দেখতে পেয়েছেন। দর্শক, কপাল তাহলে শেষমেশই খুলে গেল আওয়ামী লীগের। শেখ হাসিনার খুলছে কিনা জানি না, তবে আওয়ামী লীগের খুলছে। দর্শক, অন্য দিনের তুলনায় হাজার হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ ভিডিওটি, তাই সবাইকে রিকোয়েস্ট করছি সবাই একটু ভিন্নভাবে আজকে সংবাদটির দিকে নজর দিবেন এবং লক্ষ্য করবেন এবং এ বিষয়ে আপনাদের মতামতটি তুলে ধরবেন। তাই সবার আগে বলে রাখি, যারা এতক্ষণে লাইক দেন অবশ্যই লাইক দিয়ে মতামত করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক, কথা নয়, চলুন স্ক্রিনে বিস্তারিত তথ্যগুলো জেনে আসা যাক। ডক্টর ইউনূসের সময় শেষ হয়ে আসছে। আরো বিভিন্ন বড় বড় নিউজ মিডিয়া কিন্তু এটা আসবে, কারণ উপর থেকে কিন্তু প্ল্যানিং চলতেছে ডক্টর ইউনূসকে আর বেশি দিন এই চেয়ারে রাখা যাবে না। কারণ ডক্টর ইউনূস এই দক্ষিণ এশিয়ার মতো যুদ্ধ অবস্থা তৈরি করতেছে, যেটা চায়নার জন্য হুমকি স্বরূপ এবং ইন্ডিয়ার জন্য হুমকি স্বরূপ। চায়না যতই ডক্টর ইউনূসকে সাপোর্ট দেয়, ইন্ডিয়া এন্ট্রি হোক, চায়না কখনোই চাইবে না দক্ষিণ এশিয়ার মধ্যে আমেরিকার এন্ট্রি, যেটা ডক্টর ইউনূস পাপেট হিসাবে চাচ্ছে আমেরিকাকে এন্ট্রি করাতে। যেটা ওই কথা হয়েছিল যে আপনাকে ক্ষমতায় বসাবো, ক্ষমতায় বসানোর পর আমাদের স্বার্থ হাসিল করতে হবে, যে এই কাজ সেই রকম ভাবে ওই কাজটা করতে যাচ্ছে ডক্টর ইউনূস। কিন্তু চায়না, ইন্ডিয়া, দক্ষিণ এশিয়ার স্বার্থে এই জিনিস হতে দিবে না। সো ডক্টর ইউনূসকে কিভাবে সরাতে হবে, ডক্টর ইউনূসকে কিভাবে চেয়ার থেকে হটাতে হবে, সেটা কিন্তু প্ল্যানিং শুরু হয়ে গিয়েছে, জাস্ট বাস্তবায়ন বাকি। এগুলো ডিপ স্টেটের কাজ। আমেরিকার যেমন ডিপ স্টেট আছে, তেমনি ইন্ডিয়ারও ডিপ স্টেট আছে, চায়নারও ডিপ স্টেট আছে। প্রত্যেকটা দেশের একটা পররাষ্ট্র নীতি আছে, তারা কিভাবে সরকার পরিবর্তন করতে হয় ভালো করেই জানে। কারণ যেখানে আমার নিজের দেশের জন্য হুমকি হবে, সেখানে আমি আরেকটা দেশের সরকার বসে আমার স্বার্থ হাসিলের মানেটা কি? আমার দেশই তো হুমকির স্বরূপ। সে কারণে ডক্টর ইউনূসের যে সময় শেষ হয়ে আসছে, বিভিন্ন দেশের মিডিয়া ভালো করে বুঝতে পারতেছে এবং বাংলাদেশের যত বড় রাজনৈতিক দল আছে তারাও কিন্তু চাচ্ছে না ডক্টর ইউনূস আর বেশি দিন রানিং করুক। যতই 5 বছরের বুলি আওরা, যতই 10 বছরের বুলি আওরা, হ্যাঁ, ডক্টর ইউনূস জীবন যা না পর্যন্ত এবং দেশ থেকে পালিয়ে যাওয়ার পরিস্থিতি না হওয়া পর্যন্ত আপ্রাণ চেষ্টা করবে ক্ষমতা দীর্ঘায়িত করার এবং লড়ে যাবে, এটা 100%। কিন্তু ক্ষমতাতে শেষের পর্যায়ে এটাও কিন্তু সত্য। শেখ হাসিনাও কিন্তু শেষ পর্যন্ত আপ্রাণ লড়ে গিয়েছে, না পারতে জীবন হুমকি সেভ হওয়ার জন্য সেফ এক্সিট দিয়েছে আর্মি, এবং তিনিও সেফ ভাবে ইন্ডিয়া চলে গিয়েছিল। ওই রকম পরিস্থিতিও কিন্তু ডক্টর ইউনূসকে ফেস করতে হতে পারে সামনে, হয়তোবা আরো খারাপ পরিস্থিতি হতে পারে। কারণ তিনি যে স্টেপগুলা নিচ্ছে, এই স্টেপগুলা শুধু বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ না, ইন্ডিয়া, চায়না, আরো কিছু ছোটখাটো রাষ্ট্র আছে তাদের জন্য হুমকি স্বরূপ। কারণ আমেরিকা এশিয়াতে এন্ট্রি হওয়া মানে আশেপাশে যত বড় ছোট দেশ আছে সকলের জন্য হুমকি স্বরূপ। কারণ আমেরিকা যুদ্ধ পাচ্ছে, প্রত্যেকটা দেশের সাথে প্রত্যেকটা দেশের লাগিয়ে রাখবে, ওরা প্রক্সি ওয়ার করবে সাপোর্ট দিয়ে। তো তাহলে সকল দেশের জন্য ক্ষতি, অশান্তি বিরাজ করবে মিডল ইস্টের মতো এবং অন্যান্য কিছু জায়গার মতো যুদ্ধ লাগিয়ে রাখছে প্রক্সি ওইসব রাষ্ট্রের মতো। এটা কেউ চায় না। তাই অন্তত শেখ হাসিনা মন্দের ভালো ছিল, সেটা চায়না এখন বুঝতে পারছে। ইন্ডিয়া তো আছেই, পাকিস্তান যতই জঙ্গি রাষ্ট্র, যতই কিছু বলুক, পাকিস্তানের ডিসিশনে কিছু যায় আসে না, ডক্টর ইউনূস থাকুক না থাকুক। পাকিস্তান নিজেরা খাইতে পায় না, শুধু অস্ত্র দিয়ে কি মুড়িবাজি খাবে, টিন এগুলো বিক্রি করে কি হবে? কথা বুঝেন নাই? অস্ত্র দিয়ে কিছু হবে না, অর্থনীতিও লাগবে। কারণ আপনি যে ফুয়েল লাগবে, আপনি যে মেশিনগুলো চালাবেন, তেল খরচ করবেন, ওই টাকাটা আপনার থেকে না থাকলে আপনার অস্ত্রগুলো তো পড়ে থাকবে। কথা বুঝেন নাই? অস্ত্র দিয়ে সব হয় না, বিমান যে উড়াবেন ওই তেলটা কিনা টাকা থাকতে হবে। তো অস্ত্র প্লাস যদি টাকা থাকতো পাকিস্তানে, তাহলে পাকিস্তানের মতামতের একটা ভ্যালু ছিল। কারণ পাকিস্তানের কাছে অস্ত্র আছে, টাকা নাই, তো মতামতের কোনো ভ্যালু নাই। তাই চায়না, ইন্ডিয়া এবং বিশ্বের মধ্যে যেটাই ডিসিশন হবে সেটাই হবে। অলরেডি ডিসিশন চলতেছে, হয়ে গেছে, ডক্টর ইউনূসের সময় শেষ।
শেষের পথে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ডিসিশন নিয়ে ফেলেছে। এই সরকারের পতন ঘটার পর তত্ত্বাবধায়ক সরকার আসবে, আসার পরে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, সেখানে আর্মিও সাপোর্ট করবে, ক্ষমতা যে আসুক হস্তান্তর সুন্দর মতো হোক, কোনো প্রবলেম নাই। বিএনপি আসুক, বিএনপি 5 বছর শাসন করুক, 5 বছর শাসন করার পরে যদি বিএনপি ভালো কিছু দেখাতে পারে আবার বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতা আনুক, না আনলে আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনুক, বা আওয়ামী লীগ এবার সুষ্ঠু নির্বাচনে ক্ষমতায় আসে, কোনো সমস্যা নেই। এখন আপনারা যদি বলেন বিএনপিকে ইন্ডিয়ার নিয়ন্ত্রণ করতেছে, আওয়ামী লীগের সাথে আতাত হয়ে গিয়েছে, রাজনীতিক খাতিরে অনেক কিছু নেগোসিয়েশন করতে হয়, আলোচনা করে দালাল বলে কোনো লাভ নাই। জামাতকে আওয়ামী লীগের সাথে চোট করে নাই, করেছে রাজনীতিক স্বার্থে। বিএনপির সাথে এখন জামাত জোটে নাই, এখন রাজনীতির সাথে জোটে নাই, কিন্তু বিগত 16 বছর ছিল না আন্দোলন সংগ্রাম করেন একসাথে জোটে থেকে করেছে। তো রাজনৈতিক স্বার্থে অনেক কিছু পট পরিবর্তন হতে পারে, দেশের স্বার্থে পট পরিবর্তন হতে পারে। তার মানে এই না যে কেউ কারো দালাল হয়ে গিয়েছে। রাজনীতি এমন একটা জিনিস, কখন কি করতে হবে ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হয়, আবার আগে থেকেও চিন্তা করে রাখতে হয়, কারণ সময় অনুযায়ী রাজনীতিক চিন্তাধারা পরিবর্তন হয়। এটা রাজনীতিবিদরা ভালো করেই বুঝে। তাই কাউকে দালাল বলে, কাউকে এটা বলে সেটা বলে কোনো লাভ নাই। ডক্টর ইউনূসের সময় শেষের দিকে বিভিন্ন পত্রিকায় এবং বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন দল ডিসিশন নিয়ে ফেলেছে, জাস্ট বাস্তবায়ন হওয়া বাকি। প্রথমত আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দুজন স্পিকার আছেন, একজন হচ্ছেন ওনার প্রেস সচিব শফিকুল সাহেব, আরেকজন হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ সাহেব। দুজনের কথাবার্তা যখন দুই রকম হয়, স্বাভাবিকভাবে মানুষের মধ্যে প্রশ্ন ওঠে, ওমা প্রথমে তো একটা কথা চলে আসে, যখন বাংলাদেশের জনগণ রিয়েকশন দেয় তখন সাথে সাথে তারা কথা বদলাই ফেলে। যেমনটা এপিএস আসিফের যে এপিএস ছিল, তাকে প্রথমে আমরা দেখলাম যে এখান থেকে বরখাস্ত করা হয়েছে, এরপরে শুনলাম সে নিজে নাকি আপনার পদত্যাগ করছে। হ্যাঁ, তো এগুলো মানুষের বিভ্রান্ত সরে, বাট আমাদের ইস্যুটা আজকে অন্য জায়গায়। আপনি যদি বলেন এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের পথে সবচেয়ে বড় বাধার নাম কি? বিএনপি। মুখে মুখে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম ওই রাজুতে আয় বলে ডাক দিয়ে টেলিভিশনের সামনে কি বললো, ডাজন্ট ফ্যাক্ট। মাঠের রাজনীতিতে ডক্টর ইউনূসকে হিসাব নিকাশ করে চলতে হয় বিএনপির সামনে। আর এই দৃশ্যটা বাস্তব। বিএনপি যদি কখনো মাঠে নামে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার মুহূর্তের মধ্যে এটা ধসে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। এখন আমরা এতগুলো কথা কেন বললাম, যে তারেক রহমানের যে কোনো সিদ্ধান্ত, যে কোনো বক্তব্যকে আমলে কিন্তু নিচ্ছে আপনার এই সরকার। আমরা এক ধরনের বলতে পারি যে বিষয়টাকে আপাতত থামিয়ে দেওয়া হয়েছে, তবে আমি নিজেও থামানোর পক্ষে ছিলাম। দেখেন, মানবিক করিডোর, শান্তিতে নোবেল পাওয়া ডক্টর ইউনূস এই মানবিক করিডোর যদি না দেয়, ওনার তো এই শান্তির নোবেল প্রাপ্তি নিয়ে প্রশ্ন উঠে যেতে পারে পশ্চিমাদের কাছে। কারণ ওনার বন্ধু কারা? সব পশ্চিমা রাষ্ট্র, জাতিসংঘ বা ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে যারা আছেন। এখন তারা কবে কেমনে জানি না আমাদের বাংলাদেশের ভেতর দিয়ে মিয়ানমারে যে মানবিক করিডোরের ইস্যুটা ছিল, এটা নিয়ে আলোচনা হইয়া সরকার নীতিগত সম্মতি দিয়ে ফেলছে। তৌহিদ সাহেবের বক্তব্য এরকমই ছিল, তাই না? বাট যখন এটা নিয়ে রাজনৈতিক দলগুলা, জামাত, বিএনপি, আমজনতা, নিরাপত্তা বিশ্লেষকরা এটা নিয়ে কথা বলা শুরু করলেন, তখন পট করে দেখলাম শফিক এসে বললো যে না, এটা মানে হয় না, এটা আলোচনা হয়েছে মাত্র, এখানে কোনো নীতিগত সিদ্ধান্ত হয় নাই। হাস্যকর ইস্যু হয়ে যায়। এখন যাই হোক, কোনোভাবেই বাংলাদেশের ভেতর দিয়ে রাখাইনে মানবিক করিডোর দেওয়া এই মুহূর্তে উচিত না। আর এটার এখতিয়ার আসলে অন্তর্বর্তী ইন্টারিম গভর্নমেন্টের কোনোভাবেই কিন্তু নাই, এটাই বাস্তব। হ্যাঁ, এটা হইতো যদি ধরেন ডক্টর ইউনূস, বিএনপি, জামাত, বাংলাদেশের জনগণ, নিরাপত্তা বিশ্লেষক যারা আছেন সবার সাথে বসে একটা সিদ্ধান্ত নিতে আসলে কি করা যায়। তো এর মাঝখানে 1,30,000 একেবারে ঢুকেও গেছে। তো এখন এই বিষয়গুলো আমরা পরে জানি। কেন জানি? কারণ হচ্ছে সরকার অনেক কিছু লুকাচ্ছে, এটাই বাস্তবতা। তো এই যে লুকালুকির খেলায় বিএনপির কি বলে যে জনাব তারেক রহমান বলছেন, রাখাইনে মানবিক করিডোর দেওয়া না দেওয়ার বিষয়ে সিদ্ধান্তটা নির্বাচিত জাতীয় সংসদ থেকে আসতে হবে। আমিও মনে করি, কারণ সংসদে যারা থাকেন, জনগণের ম্যান্ডেট নিয়ে থাকেন, ভোটের অধিকার নিয়ে থাকেন, তারা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখেন। কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট, এটা কিন্তু সবার মানে ওই সময় ওই মুহূর্তে বিশেষ কারণে এটা তৈরি হয়েছিল। সংস্কারের ইস্যু আছে, কিন্তু এরকম বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপত্তা হুমকি, সার্বভৌমত্ব বা প্রতিবেশী রাষ্ট্রের সাথে এখানে এসে সুযোগ দিলে এখানে নানা বিপদ আপদ প্লাস মাইনাস এগুলো আপনার বিভিন্ন জনের মুখে কিন্তু শুনছেন। সো এই ইস্যুগুলোতে হুট করে নিজেরা আলোচনা করে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, তবে প্রায় নিয়ে ফেলছিল। এখন আলোচনাটা সামনে আসায় আপনার পেছনে নামা শুরু হয়েছে। তো তারেক রহমান বলছেন, বিদেশিদের স্বার্থ রক্ষার পরিবর্তে সবার আগে দেশের স্বার্থ নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। মে দিবস উপলক্ষে তিনি যে বক্তব্য দিয়েছেন, তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকার নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশকে করিডোর হিসাবে ব্যবহারের অনুমতি দেওয়ার। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি। সেটাই তো আবার এদের বক্তব্য দুই রকম। তো এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনার প্রয়োজন বোধ করে নাই, দেশের জনগণকে না জানিয়ে গোপনে কেন এই ধরনের সিদ্ধান্ত, এটি কিন্তু প্রশ্ন। তিনি বলছেন এরকম সিদ্ধান্ত নিতে পারে কিনা কিংবা নেওয়া উচিত কিনা। এই মুহূর্তে তিনি সেই বিতর্ক তুলতে না চাইলেও তিনি বলছেন, তবে আগে দেশের ইস্যুটা মাথায় রাখতে হবে, সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে, সংসদের মাধ্যম থেকে। এছাড়া এই বিষয়টা বিদেশিদের স্বার্থ না, আগে বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করতে হবে। কারণ মিয়ানমার, ভারত, পাকিস্তান অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ, এটি হতে হবে আমাদের লক্ষ্য, সরকারের লক্ষ্য। তো জনাব তারেক রহমানের এই বক্তব্যের পর আমরা 100% শিওর দিতে পারি ডক্টর ইউনূস সরকারের এতটা সহজ সাহস হবে না যে এটাকে অ্যাপ্রুভ করার। আর শুধুমাত্র বিএনপি না তো, জামাতে একই কথা বলছে, সবাই একই কথা বলছে, ফুল স্টপ টানতে হবে। ইভেন এই ইস্যুগুলোতে বাংলাদেশ আবার মাঠে নামবে। ওই এনসিপির কয়েকজন তারা হয়তো অনেক কথা বলে, আবার নাহিদও কিন্তু এই বিষয়ে এটা ওই একই লাইনে আসছে যেখানে বিএনপি সহ অন্যান্যরা যে বক্তব্য দিয়েছে। সম্ভবত এটা
প্রথমবারের মতন সরকারের কোনো সিদ্ধান্তকে নীতিগতভাবে আটকে দেওয়ার জন্য আমরা ভূমিকা দেখছি। বাংলাদেশের কক্সবাজারে যে রামু ক্যান্টনমেন্টে অবস্থিত, যেটা সেনাবাহিনীর 10th ইনফ্যান্ট্রি ডিভিশন, সেই রামু ক্যান্টনমেন্টের ভেতরে আসলে কি হচ্ছে? আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে এই ক্যান্টনমেন্টে যেসব কমান্ডিং অফিসার সিও আছে এবং ডেপুটি কমান্ডিং অফিসার আছে, তাদের ক্যান্টনমেন্টের বাইরে যেতে নিষেধ করা হয়েছে। রামু ক্যান্টনমেন্টের যে জিওসি মেজর জেনারেল আসাদুল্লাহ মিনহাজ, তার অনুমতি ছাড়া অথবা যেসব ব্রিগেড কমান্ডার আছে বা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, তাদের অনুমতি ছাড়া এই কমান্ডিং অফিসার এবং ডেপুটি কমান্ডিং অফিসারদের ক্যান্টনমেন্টের বাইরে যাওয়া একদম নিষেধ। এবং একজন লেফটেন্যান্ট কর্নেল স্বাক্ষরিত এক আদেশে, গোপন আদেশে এই নির্দেশ জারি করা হয়েছে। এবং শুধুমাত্র যে সিও এবং ডেপুটি সিও তাই না, পুরো ক্যান্টনমেন্টের সকল সৈনিক এবং সকল সেনা কর্মকর্তাকে এই মুহূর্তে বিনা অনুমতিতে রামু ক্যান্টনমেন্টের বাইরে যেতে নিষেধ করা হয়েছে। এটা হঠাৎ করে কেন এই নিষেধাজ্ঞা বা এত কড়াকড়ি? এর অন্যতম কারণ হলো যে রামু ক্যান্টনমেন্টে এই মুহূর্তে অনেক কিছু হচ্ছে। বিশেষ করে আপনারা জানেন যে সারা দেশেই এটা নিয়ে আলোচনা হচ্ছে। আমি বেশ কয়েকটা এপিসোডে এটা নিয়ে বলেছি যে আরাকান আর্মিকে, মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিকে এই অবৈধ ইনু সরকার মানবিক সহায়তার নামে একটা করিডোর দিচ্ছে এবং এই করিডোরকে কেন্দ্র করে অলরেডি এখানে অনেক রহস্যজনক ঘটনা ঘটছে। তারই অংশ হিসেবে রামু ক্যান্টনমেন্টে এরকম একটা কঠোর নিষেধাজ্ঞা আসলো। এবং আমরা আরো জেনেছি যে অলরেডি এই করিডোর দিয়ে বিভিন্ন সরবরাহের কাজ শুরু হয়ে গেছে। অর্থাৎ আরাকান আর্মির কাছে বিভিন্ন সাপোর্ট পৌঁছে দেওয়া হচ্ছে এই করিডোরের মাধ্যমে। আরো সম্প্রতি আমরা জেনেছি যে সাউথ ইস্ট একটা প্রতিবেশী দেশ থেকে কিছু খুব গোপনীয়তার সাথে কিছু খুব স্পর্শকাতর ইকুইপমেন্ট এসেছে, যেগুলো এই রামু ক্যান্টনমেন্টে রাখা হয়েছে। এর বাইরেও রামু ক্যান্টনমেন্টে এই মুহূর্তে সিভিল ড্রেসে বেশ কিছু বিদেশি সেনা কর্মকর্তা অবস্থান করছে। সুতরাং রামু ক্যান্টনমেন্ট এই মুহূর্তে ভীষণ স্পর্শকাতর একটা জায়গা হয়ে গেছে এবং দেশবাসীর নজর থেকে সবকিছু আলাদা লুকিয়ে রাখার কারণেই রামু ক্যান্টনমেন্টে এই গোপনীয়তার খেলাটা খেলানো হচ্ছে। এদিকে আমাদের একটা থিঙ্ক ট্যাঙ্ক ফোরাম, বাংলাদেশ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ, তারা এই করিডোর দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশ সরকার এভাবে একটি করিডোর দিয়ে যেটি নন স্টেট অ্যাক্টর বলা হচ্ছে, যেটি কোনো স্বীকৃত কোনো স্টেট অ্যাক্টর না, তার সাথে চুক্তি করে এইভাবে কোনো করিডোর দিতে পারে না। সো এটা আন্তর্জাতিক আইনের একটা খেলাপ। ইতিমধ্যেই মিয়ানমার সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই করিডোর দেওয়া নিয়ে তীব্র আপত্তি জানানো হয়েছে। সুতরাং আমাদের ওই কক্সবাজার এন্ডে বেশ পরিস্থিতি জটিল হয়ে উঠছে। এদিকে বান্দরবনে আমরা দেখছি যে আরাকান আর্মি তারা এসে জলকেলি করছে, তারা ব্যাংক থেকে টাকা ডাকাতি করে নিয়ে যাচ্ছে, জল সীমা থেকে জেলেদের ধরে নিয়ে যাচ্ছে। এবং আরো একটি উদ্বেগের বিষয় হলো যে এখন যেহেতু এই টেকনাফ এবং বাংলাদেশ এই মিয়ানমারের যে বর্ডার, সেখানে যেহেতু মিয়ানমারের রেগুলার বর্ডার ফোর্স নেই এবং সেখানে আরাকান আর্মি এবং অন্যান্য সশস্ত্র বিদ্রোহীরা এই বর্ডার গার্ড দিচ্ছে। সুতরাং এই বর্ডারের ম্যানেজমেন্ট এই মুহূর্তে যথেষ্ট দুর্বল এবং এই দুর্বলতার সুযোগে এখান থেকে প্রচুর ড্রাগস এবং অস্ত্রের চোরাচালানির সুযোগ সৃষ্টি হয়েছে। এবং এই ড্রাগস, এই মাদক এবং অস্ত্র একদিকে যেমন বাংলাদেশে প্রবেশ করবে, আর একদিকে এটা ভারতের নর্থ ইস্ট রাজ্য, বিশেষ করে মিজোরামে এই মাদক এবং অবৈধ অস্ত্রের চোরাচালানের একটা ভয়াবহ ঝুঁকি তৈরি হয়েছে এবং এটি শুরু হয়ে গেছে বলা যায় আর কি। তো এই অবস্থায় এই রামু ক্যান্টনমেন্ট যে 10th ডিভিশন, এদের সহায়তায় রয়েছে 17 ডিভিশন এবং 24 ডিভিশন। সবাই মিলেই এই করিডোর দেওয়ার এই ব্যাপারে এই পাশ্চাত্য শক্তি, বিশেষ করে টু বি ভেরি স্পেসিফিক আমেরিকার এই করিডোর টরিডোর করা, এগুলোর সঙ্গে আমেরিকার বেসিক্যালি তারা যে আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক বৃন্দদের যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা করছিল। দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামত কী হবে অবশ্যই একটি কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট যাতে মিস না হয়ে যায় এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, এখন আপনার যদি মনে হয় যে শেখ হাসিনা 5 আগস্ট সেই দিন বাংলাদেশ থেকে পালিয়ে যায়নি, সে রাষ্ট্রীয় কাজে ভারত গিয়েছিল, যদি তাই মনে করে থাকেন বিশেষ করে আওয়ামী লীগের লোকজন, তাহলে কমেন্টে এর মাধ্যমে জবাব দিবেন। বেশি লেখা লাগবে না, শুধুমাত্র এ লিখলেই দর্শক সবাই বুঝবে যে আসলে শেখ হাসিনা পালিয়ে যায়নি, সে রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে গিয়েছিল। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি যারা শেয়ার করেননি, যার ফেসবুক আইডি সহ বিভিন্ন বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, যাতে করে সংবাদটি সারা দেশে ছড়িয়ে পড়ে। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দেখা হবে রাতের ভিডিওতে। ধন্যবাদ।